যুব মহিলা লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, উপস্থিত ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক ৭ই মার্চ। এই ৭ই মার্চ বাঙালির জীবনে এক ঐতিহাসিক দিক নির্দেশনার মাস, যে নির্দেশনা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে বাংলার মানুষ অর্জন করেছিল স্বাধীনতা। আজকে সেই ঐতিহাসিক দিবস। এই দিবস উপলক্ষে আজকের এই জনসভা, এই শরৎদি উদ্যান, যে উদ্যানে দাঁড়িয়ে জাতির পিতা এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ ৪৫ বছর ধরে বাংলার মানুষের চেতনায় উজ্জীবিত। পৃথিবীর আর কোনো নেতার ভাষণ এমন নাই যে ভাষণ ৩৫ বছর ধরে এই ভাষণ মানুষ শুনেছে এবং চেতনায় উজ্জীবিত হয়েছে। পৃথিবীর একটি মাত্র ভাষণ, জাতির পিতা সেই ঐতিহাসিক ভাষণ ৭ই মার্চের ভাষণ, যে ভাষণ এখনও সেই ভাষণ শুনলে সমস্ত মন প্রাণ শরীর যেন এখনও যেন চেতনায় উজ্জীবিত হয়ে ওঠে। সেই ভাষণ তিনি দিয়েছিলেন এদেশের মানুষকে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি দেবার জন্য, অর্থাৎ স্বাধীনতা অর্জনের জন্য। এই শরৎদি উদ্যানে দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, সেই থেকেই তো স্বাধীনতা শব্দটা আমাদের। আমার এখনো মনে আছে, আমার সৌভাগ্য ছিল সেখানে উপস্থিত থাকার। এই ভাষণ শোনার পর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে মানুষগুলো এখানে সমবেত হয়েছিল, তাদের আনার জন্য কোনো গাড়ি ঘোড়া কিছু লাগেনি। শুধুমাত্র বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন ২রা মার্চ যে আমি ৭ই মার্চে ভাষণ দেব। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে ছুটে এসেছিল, কারো হাতে লাঠি, কারো হাতে বইটা, যে যা পেয়েছে সেই বাঁশের লাঠি সহ সব নিয়ে এখানে সমবেত হয়েছিলেন। কেন? এক নির্দেশ পাবার জন্য। আর সেই নির্দেশ তিনি দিয়েছিলেন। এই ভাষণেই তিনি নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে, এবং বাঙালিকে বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। এবং সে সাথে একথাও বলেছিলেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি, অর্থাৎ স্বাধীনতার প্রস্তুতি জাতির পিতা নিয়েছিলেন সেই ৪৮ সাল থেকেই। ৪৮ সাল থেকে যখন ভাষার উপর আঘাত আসে, বাংলা ভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চায়, সেই দিন থেকে যখন তিনি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন, সেই ভাষার আন্দোলনের পথ বেয়ে ৬ দফা, এবং সেই ৬ দফা থেকে স্বাধীনতা, ধাপে ধাপে এই জাতিকে তিনি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর প্রতিটি পদক্ষেপ এদেশের মানুষের মুক্তির লক্ষ্য নিয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ শোষিত বঞ্চিত ছিল, নির্যাতিত নিপীড়িত ছিল। এদেশের মানুষ গৃহহারা, অন্ন নাই, বস্ত্র নাই, রোগের চিকিৎসা নাই, শিক্ষা নাই, এক অন্ধকার যুগে তারা বসবাস করত। সেই অন্ধকার যুগ থেকে এদেশের মানুষকে তিনি নিয়ে আসতে চেয়েছিলেন উন্নত জীবন দেবার জন্য। তাই তিনি বারবার কথা বলেছেন যে তার জীবনের একটাই কামনা যে বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। একটি জাতিকে শুধু ঐক্যবদ্ধ করা না, একটি জাতিকে স্বাধীনতার চিন্তা চেতনায় গড়ে তোলা এক কঠিন দায়িত্ব। নিজের জীবনে বারবার ঝুঁকি নিয়েছেন, বারবার কারাবরণ করেছেন, কিন্তু নীতির সাথে কখনো আপোষ করেন নাই। তার নীতি তিনি মেনে লক্ষ্য স্থির রেখে ধাপে ধাপে পদক্ষেপ নিয়েছেন যে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এই দেশ স্বাধীন করতে পারেন। এবং তার জীবনের সেটাই সবথেকে বড় সাফল্য
যে এদেশের মানুষকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন, স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মর্যাদার আসনে তিনি অধিষ্ঠিত করেছেন। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার পর যখন তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন, সাথে সাথে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যেই বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের। বাঙালি জাতি বিশ্বে একটা মর্যাদা আসন অধিষ্ঠিত করেছিল। মুক্তিযুদ্ধে যে মহান বিজয়, সেই বিজয় অর্জনের মধ্য দিয়ে, কারণ এই 7ই মার্চ তিনি যখন ভাষণ দেন, এরপর 25শে মার্চ হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায়। বঙ্গবন্ধু 26শে মার্চের প্রথম প্রহরে তার স্বাধীনতার বাণী এবং যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা, ওই ইপিআর বর্তমানে বিজিবি তারই ওয়্যারলেসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেন, টেলিগ্রাফের মাধ্যমে পৌঁছে দেন। বাংলাদেশের মানুষ তা লুফে নেয় এবং বঙ্গবন্ধু যে নির্দেশনা দিয়েছিলেন, একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি তিনি তার ভাষণে বলেছিলেন। তিনি যেভাবে এই ভাষণটা দিয়েছিলেন, তাতে যারা এই মাঠে শুধু না, সমগ্র বাংলাদেশের মানুষ তারা বুঝে গিয়েছিলেন বঙ্গবন্ধু তাদের কী নির্দেশনা দিয়েছেন। সেই স্বাধীনতার যে বীজ মন্ত্র তিনি ছড়িয়ে দিলেন, ঠিক এদেশের মানুষ তার নির্দেশ অনুযায়ী বাংলার প্রতিটি ঘরকে একটা দুর্গে পরিণত করেছিল এবং যার যা কিছু আছে তাই নিয়েই তারা শত্রুর মোকাবেলা শুরু করেছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তিনি কিন্তু সব ব্যবস্থা করে গিয়েছিলেন। কোথায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হবে, শরণার্থীরা গেলে কিভাবে তারা আশ্রয় পাবে, কিভাবে যুদ্ধ পরিচালিত হবে, কোথা থেকে অস্ত্র আসবে, সমস্ত পরিকল্পনা কিন্তু তার করা ছিল। যার ফলে ওই ঘোষণার পর থেকে এদেশের মানুষ প্রস্তুতি নিতে থাকে। যখনই নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করে পাকিস্তানি হানাদার বাহিনী, তিনি সাথে সাথে সেই ঘোষণা দেন, যে ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ দুপুর 2:30 থেকে প্রচার শুরু হয়। চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সাহেব প্রথম এটা প্রচার শুরু করেন, একে একে আরও অনেকে করেন। তাছাড়া আমাদের যারা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গ্রামগঞ্জে, জেলায় জেলায়, শহরে, মহকুমায়, কোথাও মাইকে, কোথাও মুখে চঙ্গা দিয়ে, পায়ে হেঁটে ওই টেলিগ্রাম তা বাংলা করে সেটা প্রচার শুরু করে এবং প্রত্যেকটা জায়গায় হানাদার বাহিনী যাতে না যেতে পারে তার জন্য ব্যারিকেড দিতে শুরু করে। মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল। প্রতিষ্ঠিত হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী, শক্তিশালী বাহিনী, সেই বাহিনীকে এই বাঙালি পরাজিত করে। আমাদের মিত্র শক্তি হিসেবে ভারত আমাদের পাশে দাঁড়ায়, আর অন্যান্য দেশগুলি যারা সেই দিন আমাদের মুক্তিযোদ্ধাকে সমর্থন করেছিল তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, অস্ত্র দিয়ে নানাভাবে তারা সাহায্য করেছে, শরণার্থীদের সাহায্য করেছে। সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করি 16ই ডিসেম্বর 71। এই সরহদি উদ্যানেই হানাদার পাকিস্তানি বাহিনী মিত্র শক্তির হাতে আত্মসমর্পণ করে। যুদ্ধের পর স্বাধীন দেশে তিনি আমাদের সংবিধান দেন, সেই সাথে সাথে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন। এই যুদ্ধাপরাধীরা যারা এদেশে লুটপাট করেছে, মা বোনের ইজ্জত লুটেছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিচার তিনি শুরু করেছিলেন। দুর্ভাগ্য আমাদের 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে যখন হত্যা করা হলো, তারপর থেকে যেন সব পাল্টে গেল। মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত করা হলো। আমাদের পবিত্র সংবিধান, যেখানে যুদ্ধ অপরাধীদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল, যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, 75-এর পর তাদেরকে আবার এদেশে ফিরিয়ে আনা হয়। যে সকল
যুদ্ধাপরাধী, সাজাপ্রাপ্ত, কারাগারে বন্দী তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর কে দিয়েছিল? অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী জেনারেল জিয়া। তার কাজই ছিল সে নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করত, খেতাবও পেয়েছিল, কিন্তু দালালি করেছে ওই পরাজিত শক্তির। অবৈধভাবে ক্ষমতা দখল করে এই সমস্ত যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে। মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান বিক্ষত করা হয়। সংবিধানের 12 অনুচ্ছেদ বিলুপ্ত করে দেওয়া হয়। 38 অনুচ্ছেদ আংশিক সংশোধন করে ওই সকল যুদ্ধাপরাধীদের রাজনীতি করার ও ভোটের অধিকার ফিরিয়ে দেয়। এবং গোলাম আজম গং থেকে শুরু করে যারা পাকিস্তানের পাসপোর্ট নিয়েছিল তাদেরকে এদেশে ফিরিয়ে আনে। আর পরবর্তীতে তার স্ত্রী এদের পাসপোর্ট দেয়, নাগরিকত্ব দেয় এবং মন্ত্রী বানায়। জিয়াউর রহমান যেমন এদের হাতে পতাকা তুলে দিয়েছিল, খালেদা জিয়াও সেই পতাকা দেয়। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, সেই আমার লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা যায় কার হাতে? যারা আমার মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, যারা আমার মা বোনের ইজ্জত লুটেছে, যারা এদেশকে ধ্বংস করতে চেয়েছে, তাদের কাছে এদেশের পতাকা তুলে দেওয়া হয়। বাংলাদেশ কি অবস্থায় ছিল? জঙ্গিবাদী দেশ, সন্ত্রাসী দেশ, দুর্নীতি, মানি লন্ডারিং, লুটপাট আর মুষ্টিমেয় মানুষ, একটা এলিট শ্রেণী গড়ে তোলা হয়েছিল। আর এদেশের আপামর জনগোষ্ঠী তারা দিনের পর দিন কষ্ট পেয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র দিয়ে তাদের বিপথে পরিচালিত করা হয়েছে। এই দেশটাকে ধ্বংস করার সব রকম ষড়যন্ত্র 21 বছর এদেশে চলেছে। 96 সালে আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করে। 75 সাল থেকে 96 এই 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল। তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যেখানে যেখানে সুযোগ পেয়েছে সবসময় প্রতি বছর এই 7ই মার্চ, 26শে মার্চ এই ভাষণ তারা বাজাতেন। অনেকে নিজের জীবনে ঝুঁকি নিয়েছে, অনেকে জীবনও দিতে হয়েছে এই ভাষণ বাজাতে যেয়ে, কিন্তু সেই ভাষণ বাজিয়েছে। অথচ এই ভাষণ নিষিদ্ধ। এই ভাষণ আজকে কোথায়? এই ভাষণের মর্যাদা কি? আজকে সারা বিশ্বে ভাষণ স্বীকৃত। 2500 বছরে যতগুলি ভাষণ হয়েছে, যে ভাষণগুলি মানুষকে উজ্জীবিত করেছে, স্বাধীনতা অর্জনে প্রণোদনা দিয়েছে, সেই 2500 বছরের ভাষণগুলির মধ্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ অন্যতম। সেই মর্যাদা আজকে তারা পেয়েছে। আজকে বিশ্বে অনেক দেশ এই ভাষণ তারা শুনতে চায়। ইতিমধ্যে 12টা ভাষায় এই ভাষণ আমরা অনুবাদ করেছি এবং আরও অন্যান্য ভাষায় পর্যায়ক্রমিকভাবে আমরা অনুবাদ করে দিচ্ছি। 2500 বছরের যে ভাষণ, জ্যাকব জে ফিল্ডের প্রকাশিত বই উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, সেখানে বঙ্গবন্ধুর ভাষণ, সেই ভাষণের যে হেডলাইন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দিস স্ট্রাগল, দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ফ্রিডম, ফর ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ এবারের সংগ্রাম স্বাধীনতা, আমাদের স্বাধীনতা সংগ্রাম। এই ভাষণ এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। অথচ জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এই ভাষণকে বারবার নিষিদ্ধ করতে চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষের যে মুক্তিযুদ্ধের প্রতি যে চেতনা, সেই চেতনাকে ধ্বংস করে ওই পরাজিত পাকিস্তানিদের তাদের আদর্শ এই দেশে জনগণের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেছে। আর ওই সন্ত্রাসী জঙ্গিবাদের উত্থান ঘটেছে।
হাইকোর্ট একটি রায় দিয়েছে। সে রায়ে বলেছে জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ। অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে গড়া দল, সে দল মানুষকে কি দেবে, যার জন্মই অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারীর হাতে। তারা এদেশের রাজনীতিকে কলুষিত করেছে। আমরা দেখলাম তাদের বিএনপির চেয়ারপারসন আর ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হলো। নাটকটা ভালোই করেছে। কাকে নির্বাচিত করলো? দুইজনই আসামি। একজন এতিমের টাকা চুরি করে খাওয়া, এতিমখানার অর্থ আত্মসাৎ করার মামলার আসামি, আর একজন তো 21শে আগস্ট গ্রেনেড হামলা, যেখানে আইবি রহমান সহ সবাইকে হত্যা করা হয়, সেই 21শে আগস্ট গ্রেনেড হামলা, মানি লন্ডারিং, দুর্নীতির দায়ে পলাতক আসামি। সেই পলাতক আসামির নাম কিন্তু ইন্টারপোলে যার নাম আসামি হিসেবে, ওয়ান্টেড হিসেবে আছে, সে হলো এই বিএনপির নেতা। তাহলে এরা জনগণকে কি দেবে? মানুষ খুন করতে জানে, নির্বাচন হতে দেবে না, সেই আন্দোলন করতে যে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। মায়ের সামনে পিতা কন্যা পুড়ে মারা যাচ্ছে, বাবার সামনে নিজের সন্তান পুড়ে মারা যাচ্ছে, সেই দৃশ্য তারা দেখেছে। ছোট্ট শিশু, সেও রেহাই পায়নি, তাকেও পুড়িয়েছে। মানুষ পুড়িয়ে, মলোটভ ককটেল মেরে, বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে আন্দোলন করে সরকার উৎখাত করবে। বাংলাদেশের মানুষ এই আগুন সন্ত্রাসীর কাছে কখনো তারা আত্মসমর্পণ করেনি বা তাদেরকে সমর্থন দেয়নি, বরং এদেশের সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তুলেছিল। 2015 সালে আসলেন কি, আওয়ামী লীগ সরকার উৎখাত না করে ঘরে ফিরবে না, থাকলো কোথায়? অফিসে। প্রায় 3 মাসের কাছাকাছি অফিসে থেকে গেল, 68 জন লোক নিয়ে সেই অফিসের ভিতরে। উৎখাত না করে নাকি ঘরেই ফিরবে না। মানুষ পুড়িয়ে হত্যা, কলেজ ছাত্রী, স্কুল ছাত্রী থেকে শুরু করে কেউ তার এই রাক্ষসী আক্রমণ থেকে রেহাই পেল না। প্রায় 250-র উপর মানুষকে পোড়ালো, হত্যা করলো। হাজার হাজার মানুষ এখনও সেই আগুনে দগ্ধ অবস্থায়। সেই দিনও একটি বোন এসেছিল আমার কাছে, কারণ আমি যা পারছি তাদের চিকিৎসা সাহায্য করছি। এখনও তার সেই পোড়া মুখ, হাত পা। কি অপরাধ ছিল তাদের? কেন তাদেরকে পোড়ালো খালেদা জিয়া? সেই জবাব তাকে একদিন জাতির কাছে দিতে হবে এবং এর বিচারও বাংলার মাটিতে হবে। এই নিরীহ মানুষগুলির তো কোনো অপরাধ ছিল না। তাদেরকে খুন করে, মানুষ পুড়িয়ে তিনি আন্দোলন করেন। কিসের আন্দোলন? এ আন্দোলন আর কিছুই না, এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, এদেশের অর্থনৈতিক যে উন্নতি হচ্ছে তার নস্যাৎ করা, এদেশ আজকে যে এগিয়ে যাচ্ছে এটাই তার সহ্য হচ্ছে না। কারণ তার আত্মা তো পড়ে থাকে তার পেয়ারে পাকিস্তানে, ওই পেয়ারে পাকিস্তানেই তার আত্মা পড়ে থাকে। তা আমাদের এত যন্ত্রণা দেওয়া কেন? তার সেই প্রিয় ভূমিতে চলে গেলেই হয়, আমাদের দেশের মানুষকে রেহাই দিলেই হয়। কারণ এদেশে, এই মাটিতে তো আর জন্ম না, জন্ম ভারতে, প্রিয় স্থান পাকিস্তান। এটাই তো বাস্তব কথা। কাজে আজকে স্বাধীনতার 45 বছর, একটা কথা নিশ্চয়ই দেশের মানুষ উপলব্ধি করবে যে এই আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাই আওয়ামী লীগ যখন সরকারে আসে দেশের উন্নতি হয়, দেশের মানুষ মর্যাদা পায়। বিদেশে পর্যন্ত এদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এরা এমনি হয়নি।
আজকে আমাদের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী হয়েছে। যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তখন আমাদের প্রবৃদ্ধি আমরা 6 ভাগের উপর অর্জন করেছি, 6.55 ভাগ অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের বাজেট 5 গুণ বাড়িয়েছি। আমরা ছাত্রছাত্রীদের বিনা পয়সায় বই দিচ্ছি। আমরা ডিগ্রি পর্যন্ত এখন বৃত্তি দেওয়া শুরু করেছি। কোনো ছেলে মেয়ে লেখাপড়া না শিখে অশিক্ষিত থাকবে না, কারণ অশিক্ষিত থাকলে কি অবস্থা হয় তা তো আর আমার বলার অপেক্ষা রাখে না। যারা ক্ষমতায় অশিক্ষিত লোক ছিল, আপনারা তা দেখেছেন যে দেশের অবস্থা কি করে তারা। কাজে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা মেধাবী, তারা শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞান প্রযুক্তিতে তারা উন্নত হবে। আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে সত্যি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। মানুষ 200 রকম সেবা পাচ্ছে। গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আজকে ইন্টারনেট সার্ভিস আমরা দিয়েছি। আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিএনপির চিন্তা কী ছিল? খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা যাবে না, খাদ্যাভাব রাখতে হবে, নইলে বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যাবে না। আর আমাদের চিন্তা, আওয়ামী লীগের চিন্তা কি? ভিক্ষা করে আমরা বাঁচবো না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, মর্যাদার সাথে চলব। কারণ বঙ্গবন্ধুর যে আদর্শ, যে চেতনা, সেই চেতনা নিয়ে আমরা রাজনীতি করি। কাজে আমাদের দেশের মানুষকে সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলব, কারো কাছে হাত পেতে নয়। তাই আমি সকলের কাছে সহযোগিতা চাই যে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে হবে। আমাদের যুব সমাজ, তারাই তো আগামী দিনে ভবিষ্যৎ। তারা নিজেদেরকে সৎ কর্মঠ করে গড়ে তুলবে। যে আদর্শ, যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই আদর্শ চেতনা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়তে হবে, যে চেতনা বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন। তার সারা জীবনের রাজনীতির ফসল এই বাংলাদেশ। এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বারবার তাকে কারাবরণে শুধু না, ফাঁসি দিয়ে পর্যন্ত হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু কারো কাছে মাথা নত করেন নাই। কিন্তু তিনি বলে গেছেন ওই 7ই মার্চের ভাষণে, যেই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, ঠিকই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে না। আমরা সর্বক্ষেত্রেই আজকে এগিয়ে যাচ্ছি, খেলাধুলা পিছিয়ে নেই। আমরা এশিয়া T20-তে রানার্স আপ হয়েছি, কিন্তু এটা তো আমরা হতে পেরেছি, ওই পর্যন্ত গেছি, আমরা ফাইনালে গেছি। ইনশাল্লাহ আগামীতে আরও দূর যাব। আমরা পারি। এখন বাঙালিকে হিসাব করে দেশের মানুষ, বিশ্বের মানুষ আর বাঙালিকে এখন কেউ এটা চিন্তা করে না যে এদেরকে দাবিয়ে রাখতে পারবে, কারণ পারবে না, জাতির পিতা বলে গেছেন। কিন্তু আমি চাই আমার দেশের প্রতিটি মানুষ তারা এই চেতনা নিয়েই দেশকে ভালোবাসবে, দেশকে গড়ে তুলবে। 45 বছর আগে জাতির পিতা যে ভাষণ দিয়ে গেছেন, সেই ভাষণ কিন্তু এই দেশকে শুধু স্বাধীনতা এনে দেওয়া না, অর্থনৈতিক মুক্তির কথাও তিনি বলে গেছেন। তাই এটা আমরা যখনই সরকারে আসি, দেশকে অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে এগিয়ে নেবার সমস্ত কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর যার শুভ ফল আজ দেশের মানুষ পাচ্ছে। আজকে দারিদ্র্যের হার কমে গেছে। আমাদের লক্ষ্য 2021 সাল আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা এমনভাবে সুবর্ণ জয়ন্তী পালন করতে চাই যে আমরা বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আর 2041 সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে এই দক্ষিণ এশিয়ায় নিজের স্থান করে নেবে। সেইভাবেই আমরা বাংলাদেশকে গড়তে চাই। কিন্তু সেটা করতে হলে আমাদের জাতিকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। একমাত্র শিক্ষিত জাতিই পারে একটি দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করতে। কাজে আমরা আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, উন্নত হবে, দেশকে উন্নত করবে। দেশে কোনো মানুষ ক্ষুধার, দারিদ্র্যে অনাহারে থাকবে না, ক্ষুধা দারিদ্র্যে কাতর হবে না,
প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে, কোনো মানুষ গৃহহারা থাকবে না, প্রতিটি মানুষ বসবাসের জন্য ঘর পাবে, কোনো মানুষ রোগে ধুকে ধুকে মরবে না, প্রতিটি মানুষ রোগে চিকিৎসা পাবে। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দেই। 15,000 কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এই চিকিৎসা সেবা আমরা দিচ্ছি। কাজে এই দেশকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই। যে চেতনার মশাল বঙ্গবন্ধু জেলে দিয়ে গেছেন, সেই মশাল হাতে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আগামী দিনে এই দেশকে আমরা গড়ে তুলব উন্নত সমৃদ্ধ করে। 7ই মার্চের ভাষণ শুধু একটা ভাষণ না, এ ভাষণটা হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রকে গড়ে তোলার সমস্ত পরিকল্পনা। কাজে আমাদেরকে সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যত বাধা বিঘ্ন আসুক না কেন আমরা তা অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ, এবং বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই চেতনায় আমরা গড়ে তুলব ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে। আজকের দিনে এটাই আমাদের শপথ যে জাতির পিতা পথ দেখিয়ে গেছেন, আমরা জাতির পিতার স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।